আসসালামু আলাইকুম স্যার। ওকে, সবাই কি শুনতে পাচ্ছ? জি জি স্যার, স্যার। শোনা যাচ্ছে স্যার। স্যার শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। ওকে, স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। জি ওকে স্যার। 100 ওকে, তাহলে শুরু করছি। হচ্ছে না কি রে ভাই? আহ, আমরা লাস্ট ক্লাসে আলাপ করেছিলাম লিঙ্কেজ এন্ড ক্রসিং ওভার, তাই না? আমরা লিঙ্কেজের কনসেপ্টটা বোঝার চেষ্টা করেছি। দেখলাম কেমন আমরা লিঙ্কেজের কনসেপ্টটা বোঝার চেষ্টা করেছি, লিঙ্কেজের টাইপস বোঝার চেষ্টা করেছি, তারপরে লিঙ্কেজ যে একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের একটা এক্সেপশন, সেইটা আমরা বেটসন এবং পুনেটের একটা এক্সপেরিমেন্টাল এভিডেন্স থেকে আমরা এটা প্রমাণ পেয়েছি। তারপর আমরা ক্রসিং ওভার পড়েছি, ক্রসিং ওভারের ফলে কিভাবে জেনেটিক্স ভেরিয়েশন হয় সেটা দেখার চেষ্টা করেছি, কি ক্রসিং ওভারের টাইপস, মেকানিজম এবং থিওরিগুলো আমরা পড়ার চেষ্টা করেছি। সো এবং এগুলোর সিগনিফিকেন্স এবং কি কি ফ্যাক্টর দ্বারা এফেক্টেড হয় সেগুলো আমরা লাস্ট ক্লাসে আলাপ করেছিলাম। আমাদের লাস্ট ক্লাসটার একটা ছোট্ট অংশ বাকি ছিল, সেটা হলো লিঙ্কেজ ম্যাপ অথবা ক্রোমোজোম ম্যাপ। আমরা সেইটা একটু আলাপ করবেন। লিঙ্কেজ, যেহেতু তোমরা বাই দিস টাইম জানো যে লিঙ্কড জিন মানেই হলো একাধিক জিন যারা একটা নির্দিষ্ট ক্রোমোজোমে অবস্থিত এবং যারা জেনারেশন আফটার জেনারেশনে একসাথে ইনহেরিট করে, এদেরকে আমরা বলছি লিঙ্কড জিন। এখন এই লিঙ্কড জিনের যখন কোনো আমরা এই লিঙ্কড জিনগুলোকে গ্রুপ করে যখন আমরা কথা বলি তখন সেটাকে বলা হচ্ছে লিঙ্কেজ গ্রুপ। আর এই লিঙ্কেজ গ্রুপগুলো জিনগুলোকে যখন আমরা একটা লিনিয়ার রিপ্রেজেন্টেশন, একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তখন সেটাকে আমরা বলছি লিঙ্কেজ ম্যাপ। সো লিঙ্কেজ ম্যাপে কি থাকে? লিঙ্কেজ ম্যাপে থাকে অর্ডার অফ দ্য জিনস, দ্যাট মিনস কোন জিনটার পরে কোন জিনটা সেটা থাকে। আর সেকেন্ডলি থাকে ডিস্টেন্স বিটুইন দ্য জিনস, যে অর্ডার অফ জিনস, লেটস সে এ বি সি, এই জিনগুলোর অর্ডার, কোন জিনের পরে কোন জিনটা। সেকেন্ডলি এই দুই জিনগুলোর মধ্যে ডিস্টেন্স কতটুকু সেটুকু থাকে। এটা একটা সিম্পলিফাইড লিঙ্কেজ ম্যাপ, এটা বোঝানোর জন্য তোমাদেরকে। আরেকটা কথা বলে রাখি, থিওরিটিক্যালি একটা ক্রোমোজোমে যতগুলো জিন থাকে সবগুলো জিনই একটা ক্রোমোজোমে যতগুলো জিন থাকে সবগুলো জিনই লিঙ্ক থাকার কথা, যদি সেখানে কোনো ক্রসিং ওভার না হয়, কোনো মিউটেশন না হয়। সো অনেক সময়ে লিঙ্কেজ গ্রুপ এবং ক্রোমোজোম একই কথা মিন করা হয়, কিন্তু আসলে এখানে এটা থিওরিটিক্যাল কথা। কিন্তু প্র্যাকটিক্যাল কথা হলো ক্রোমোজোমের মধ্যে যেহেতু অনেক ক্রসিং ওভার হয়, আমরা ক্রোমোজোম গুলাকে একটা লিঙ্কেজ গ্রুপ হিসেবে বলতে পারি না। কেমন? একটা ক্রোমোজোমে সেভারাল লিঙ্কেজ গ্রুপ থাকে। লিঙ্কেজ গ্রুপ মানে ওয়ান্স अगेन গ্রুপ অফ জিনস যারা একসাথে থাকে, এবং এদের ম্যাপটাকে বলা হচ্ছে লিঙ্কেজ ম্যাপ। আচ্ছা, লিঙ্কেজ ম্যাপ কিভাবে আমরা কনস্ট্রাক্ট করি? আমরা লিঙ্কেজ ম্যাপ অর্ডার অফ দ্য জিনস এবং তোমার অর্ডার অফ দ্য জিনস এবং ডিস্টেন্স বিটুইন দ্য জিনস, সেইটা আমরা কিভাবে কনস্ট্রাক্ট করি? বেসিক্যালি তোমার আমরা একটা ক্রসিং করি, যে কোনো দুটো প্যারেন্টের মধ্যে ক্রসিং করার পর আমরা F1 এবং F2 তে কি কি ধরনের ফেনোটাইপ এসছে সেগুলো আমরা দেখি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, মনে করো প্যারেন্টাল টাইপ, তারপরে ক্রসিং ওভার টাইপ, রিকম্বিনেন্ট টাইপ, আমরা এগুলো সব খেয়াল করি। সেইখান থেকে আমরা কম্পেয়ার করি
যে ডাবল ক্রসওভার ফেনোটাইপ এবং প্যারেন্টাল ফেনোটাইপ এদেরকে কম্পেয়ার করে আমরা আইডেন্টিফাই করতে পারি কোন জিন অর্ডার অথবা কোন জিনটা পাশে এবং কোন জিনটা মিডলে থাকে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। যেমন এইখানে যদি খেয়াল করো প্লাস 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 এটা আছে 310, তারপরে এ প্লাস সি এটা আছে 12টা ক্রোমোজোম। এইটা আমরা যদি কম্পেয়ার করি খেয়াল করো এ প্লাস সি প্লাস প্লাস প্লাস, এই কম্প্যারিজন থেকে আমরা বলতে পারছি বি অবশ্যই তোমার মিডল ক্রোমোজোম হইতে হবে। এখন আমরা জানি না এ শুরু নাকি সি শুরু, সেটা ভিন্ন জিনিস, কিন্তু বি মিডল পেয়ার, ইট কুড বি এ বি সি অথবা সি বি এ। সো মূল কথা হলো আমরা প্যারেন্টাল টাইপ এবং ডাবল ক্রসওভার টাইপ রিকম্বিনেন্ট গুলো কম্পেয়ার করে আমরা ডিটারমাইন করতে পারি মিডল জিন কোনটা থাকবে, অথবা আমরা সহজে যদি বলি জিন অর্ডার আমরা কম্পেয়ার করতে পারি। আচ্ছা, এটা হলো জিন অর্ডার। এখন আসো ডিস্টেন্স বিটুইন জিনস। ডিস্টেন্স তো জিন তো আর আমরা মাপতে পারবো না, আমরা তো স্কেল দিয়ে জিনটাকে মাপতে পারবো না। সো আমরা তখন কি করি, যে কোনো দুইটা জিনের মধ্যে কত পার্সেন্ট ক্রসিং ওভার হয়েছে সেটা তো আমরা ইজিলি বুঝতে পারি। ফর এক্সাম্পল সুইট ওয়াটারমেলন এবং লার্জ ওয়াটারমেলন, এই দুইটা জিন যদি সব জেনারেশনে যদি একই রকম থাকে, যে কোনো সেগ্রিগেশন হচ্ছে না, সুইট এন্ড লার্জ, তখন আমরা বলতে পারবো এই দুইটা জিন লিঙ্কড জিন, এদের মধ্যে কোনো ক্রসিং ওভার হচ্ছে না। কিন্তু আমরা যদি নেক্সট জেনারেশনে দেখতে পাই কিছু সুইট জিন, কিছু লার্জ জিন, কিছু লার্জ ওয়াটারমেলন, কিছু লার্জ এন্ড সাওয়ার ওয়াটারমেলন, কিছু সুইট এন্ড স্মল ওয়াটারমেলন, বিভিন্ন কম্বিনেশন যখন আমরা দেখতে পাবো তখন আমরা বুঝতে পারবো এদের মধ্যে অবশ্যই ক্রসিং ওভার হয়েছে। সেই জন্য রিকম্বিনেন্ট ফেনোটাইপ তৈরি হয়েছে অফস্প্রিংয়ে। সো কত পার্সেন্ট ক্রসিং ওভার হয়েছে আমরা যদি এন্টায়ার পপুলেশনটা স্টাডি করি, নর্মাল টাইপ, প্যারেন্টাল টাইপ, সিঙ্গেল ক্রসিং ওভার টাইপ, ডাবল ক্রসিং ওভার টাইপ, কত টোটাল পপুলেশনে কত পার্সেন্ট রিকম্বিনেন্ট আমরা পেয়েছি সেটা কিন্তু আমরা মেজার করতে পারি। এই ক্রোমোজোম ম্যাপে, লিঙ্কেজ ম্যাপে distance between genes is not a physical measure, এটাকে ইন্ডিকেট করা হয় পার্সেন্টেজ অফ ক্রসিং ওভার দিয়ে। যত বেশি পার্সেন্টেজ অফ ক্রসিং ওভার হবে, যত বেশি পার্সেন্টেজ অফ রিকম্বিনেন্ট আমরা পাবো, আমরা বলে নেই যে জিনগুলো তত বেশি ডিস্টেন্টলি লোকেটেড। সো এই কথাটা খুব চমৎকার করে বলা আছে যে 1% ক্রসিং ওভার রেট, এই পার্সেন্ট, তাহলে আমরা যে ডিস্টেন্স, জিনের যে ডিস্টেন্স আমরা বলছি সেটা আমরা এক্সপ্রেস করছি কিভাবে, মিটার, কিলোমিটার, সেন্টিমিটার দিয়ে না, কিন্তু আমরা এক্সপ্রেস করছি পার্সেন্টেজ অফ ক্রসিং ওভার দিয়ে। এই ইউনিটটাকে আমরা বলছি ম্যাপ ইউনিট অথবা সেন্টিমর্গান। মিস্টার মর্গান সাহেব এটা আবিষ্কার করেছে, তাই আমরা বলছি সেন্টিমর্গান। সো 1% ক্রসিং ওভার কেই আমরা বলছি 1 ম্যাপ ইউনিট অথবা 1 সেন্টিমর্গান। সো দ্যাট মিনস আমরা ক্রোমোজোম ম্যাপে যে ডিস্টেন্স গুলো ইন্ডিকেট করি সেই ডিস্টেন্স গুলো আসলে হলো পার্সেন্ট ক্রসিং ওভার। কনফিউজ করো না, এটা কিন্তু স্কেলের মেজারমেন্ট না, ডিস্টেন্স ফিজিক্যাল মেজারমেন্ট না, যে সেন্টিমিটার বা মিটার তা নয়। সেটা শুধুমাত্র, এটা কোনো ফিজিক্যাল মেজারমেন্ট না, এটা হলো পার্সেন্টেজ অফ ক্রসিং ওভার। সেটাকে আমরা এক্সপ্রেস করছি 1 ম্যাপ ইউনিট অথবা সেন্টিমর্গান হিসাবে। সো দিস ইজ আওয়ার লিঙ্কেজ ম্যাপ। এবার আসলে ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স কনসেপ্টটা হলো এই, দুইটা জিন যদি খুব ক্লোজলি লোকেটেড থাকে, দুইটা জিন যদি খুব ক্লোজলি লোকেটেড থাকে, দুইটা জিন যদি খুব ক্লোজলি লোকেটেড থাকে তখন এদের মধ্যে ক্রসিং ওভার হয় না। এই যে ক্রসিং ওভারটা হচ্ছে না ডিউ টু দ্য ক্লোজ পজিশন অফ টু জিনস, এই টেন্ডেন্সিটাকে বলা হচ্ছে ইন্টারফারেন্স। একটা হলো ক্রসিং ওভার, দ্যাট মিনস এদের মধ্যে ক্রসিং ওভার হবে, ক্রোমোজোমাল সেগমেন্ট এক্সচেঞ্জ হবে। আর ইন্টারফারেন্স হলো ক্রোমোজোমাল সেগমেন্ট টেন্ডেন্সি হলো ক্রোমোজোমাল সেগমেন্ট এক্সচেঞ্জ হবে না। কারণটা কি, জিনগুলো সাধারণত খুব ক্লোজলি লোকেটেড থাকে। এখানে আমাদের প্র্যাকটিক্যালে
আমরা কিভাবে ক্যালকুলেট করি তোমার জিন অর্ডার এবং ডিস্টেন্স বিটুইন জিনস, লিঙ্কেজ গ্রুপ, লিঙ্কেজ ম্যাপ আমরা কিভাবে কনস্ট্রাক্ট করি, আমাদের প্র্যাকটিক্যালি ডিটেইলস তোমাদেরকে পড়ানো হবে। এখানে আমি শুধু সিম্পল এই দুটো কথা বলে ছেড়ে দিচ্ছি যে জিন অর্ডার মেজার করছি এবং ডিস্টেন্স বিটুইন জিন মেজার করছি। এই মেজারমেন্টটা ডিপেন্ড করছে ক্রসিং ওভার রেটের উপরে। সিম্পল। আচ্ছা, এখন যখন আমরা শুরুর দিকে জেনেটিক্সটা ফেনোটাইপ দেখে দেখে এই কাজগুলো করতে, কিন্তু মডার্ন জেনেটিক্সে এইভাবে লিঙ্কেজ গ্রুপ ডিটারমাইন করা হয় না। সেখানে হয় কি, এন্টায়ার ক্রোমোজোম সিকোয়েন্স করে সেই ক্রোমোজোমগুলোর মধ্যে ভেরিয়েশন খুঁজে বের করে, মানে অফস্প্রিংয়ে প্যারেন্টের সাথে F1 এর সাথে F2 সকল পপুলেশনের মধ্যে কোন কোন জায়গায় ক্রোমোজোমে ভেরিয়েশন আছে সেগুলো মেজার করে সেখান থেকে মার্কার ডেভেলপ করা হয় থ্রুআউট দ্য লেন্থ অফ দ্য ক্রোমোজোম। সকল ক্রোমোজোম মানে এন্টায়ার জিনোমে মার্কার ডেভেলপ করে সেই মার্কার গুলোর পজিশন এবং রিকম্বিনেশন অ্যানালাইসিস করে মডার্ন জেনেটিক্সে লিঙ্কেজ গ্রুপ ডিটারমাইন করা হয়। ফর এক্সাম্পল, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আমি নিজে স্ট্রবেরির উপরে একটা রিসার্চ করেছি, সেখানে আমি স্ট্রবেরির লিঙ্কেজ ম্যাপ কনস্ট্রাক্ট করেছি। কেমন? এটা একটা এই হলো একটা হাফ অফ দ্য লিঙ্কেজ ম্যাপ অফ স্ট্রবেরি। এটা জাস্ট তোমাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য বুঝালাম যে আমরা জিনোম ওয়াইড জিনগুলা কনসিডার করেও আমরা গবেষণা করে ক্রসিং করে F1 তৈরি করে আমরা অ্যানালাইসিস করে আমরা লিঙ্কেজ ম্যাপ তৈরি করতে পারি। এই পর্যন্ত কারো কি কোনো প্রশ্ন আছে? আমরা অটো অনেকে বের হয়ে গিয়েছিলাম এতক্ষণ স্যার, আপনার লেকচার মানে আমরা কিছু শুনিও নি, আমরা কেবল স্যার জয়েন দিলাম। আপনার স্যার নেটের প্রবলেম ছিল, আমরা অনেকক্ষণ বলার ট্রাই করেছি, কিন্তু স্যার আপনি অল মিউটটা ফিক্সড অফ করে রেখেছিলেন। আচ্ছা, একজনও শুনতে পাও নাই? জি স্যার, আমরা তো শুনতে পেয়েছি। শুনতে পারছি স্যার। হয় কি জানো, তোমরা যদি নিজেরা যদি সবাই দায়িত্ব নিয়ে যদি মিউট করে রাখো তাহলে হয় কি আমার জন্য সুবিধা হয়, যে যখন কথা বলতে চাও সে ইয়েস। কেমন? আচ্ছা, যেহেতু আমাদের এই টেকনিক্যাল প্রবলেমগুলো থাকবেই। আচ্ছা, আমাদের এই ভিডিওটা আজকে আমরা রেকর্ড করছি, এই রেকর্ডিংটা তোমাদের কাছে অ্যাভেলেবল করে দেব হোপফুলি। কেমন? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। শুনতে পেয়েছো? থ্যাংক ইউ স্যার। তারা শুনতে পেয়েছো? তাদের মধ্যে থেকে কোনো প্রশ্ন আছে? স্যার, লিংকেজ ম্যাপটা কিভাবে গঠিত হলো এটা বুঝি নাই স্যার, আবার একটু রিপিট করলে ভালো হয়। ইয়েস, লিংকেজ ম্যাপটা প্র্যাকটিক্যালি তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসে কনস্ট্রাক্ট করে দেখবা। কেমন? সো ডিটেইলস তোমরা বুঝতে পারবা প্র্যাকটিক্যাল ক্লাসে। আমি এইখানে সংক্ষেপে আরেকবার একটু বলি। লিংকেজ ম্যাপে দুইটা জিনিস আছে, একটা হলো জিন অর্ডার, আরেকটা হলো ডিসটেন্স বিটুইন দ্য জিনস। আমরা জিন অর্ডারটা কম্পেয়ার করি প্যারেন্টাল জেনোটাইপ এবং ডাবল ক্রসওভার টাইপ জেনোটাইপ গুলোকে কম্পেয়ার করি। খেয়াল করে দেখো, এখানে প্লাস প্লাস প্লাস, এটা হলো প্যারেন্টাল যেটা পেয়েছি অফস্প্রিং। F2 তে আমরা A প্লাস C পেয়েছি। এখন A প্লাস C হইতে হইলে খেয়াল করে দেখো, বিটা অবশ্যই মাঝখানের জিন হইতে হবে। মাঝখানের জিন যদি না হয় তাহলে আমরা A প্লাস C পাবো না, আমরা পাবো AC প্লাস অথবা BC প্লাস, এরকমটা পাবো। সো বিটা মাঝখানের জিন হয়েছে বিধায় আমরা ডাবল ক্রসওভার টাইপে পেয়েছি A, এই সেগমেন্টটা প্লাস এবং C। কেমন? সো প্লাস এবং আরেকটা হলো প্লাস, এই যে দেখো প্লাস বি প্লাস বি প্লাস। সো প্যারেন্টাল টাইপ অফস্প্রিং এবং ডাবল ক্রসওভার টাইপ অফস্প্রিং, এই দুইটা হলো ডাবল ক্রসওভার টাইপ অফস্প্রিং। ডাবল ক্রসওভার টাইপ অফস্প্রিং খুব কম আসে সেগ্রিগেটিং পপুলেশনে, আর প্যারেন্টাল টাইপ অফস্প্রিং অনেক বেশি আসে সেগ্রিগেটিং পপুলেশনে। সো এদের কম্পেয়ার করে আমরা বলতে পারছি ডেফিনেটলি বি হলো মিডল পজিশন অফ দ্য জিনস। এইটা হলো পজিশনটা আমরা পেলাম। ডিসটেন্সটা আমরা মেজার করি কিভাবে, কত পার্সেন্ট ক্রসিং ওভার হয়। আমরা যদি এখানে খেয়াল করি, এই এন্টায়ার পপুলেশনে এ এবং বি এর মাঝখানে কত পার্সেন্ট ক্রসিং ওভার হয়
সেটা কিন্তু আমরা মেজার করতে পারি। এটা প্রপোর্শন অফ রিকম্বিনেন্ট হ্যাভিং ক্রসিং ওভার বিটুইন এ এন্ড বি। এটা তোমরা প্র্যাকটিক্যালি ডিটেইলস দেখবা। শুধু এটুকু বলে রাখছি, কত পার্সেন্ট ক্রসিং ওভার আমরা এখানে পেয়েছি, কত পার্সেন্ট রিকম্বিনেন্ট পেয়েছি বিটুইন টু জিনস, সেইটাকে আমরা বলছি ডিস্টেন্স বিটুইন জিনস। আমরা সেটাকে মেজার করছি সেন্টিমর্গান হিসাবে। বুঝতে পেরেছ? স্যার একটা কথা ছিল। ইয়েস, বলো। স্যার অনেককে অটো বের করে দিচ্ছে। আমি বুঝতে পারছি না কথাটা। স্যার এখান থেকে অনেককে অটো বের করে দিচ্ছে, তারা অটোমেটিকলি বের হয়ে যাচ্ছে স্যার স্যার। ক্লাস সি থেকে কোনো সেকশনের জায়গায় বের হয়ে কয়েকজন। যাচ্ছে অনেকে। কেন? মানে ওরা অটো বের হয়ে যাচ্ছে কেন? মানে কোনো কারণ আছে? জি স্যার, বুঝতে পারতেছি না স্যার, অটোমেটিক নেট থেকে বের হয়ে যাচ্ছে, মানে টেকনিক্যাল কানেক্টিং প্রবলেম। জায়গায় অটো। টেকনিক্যাল প্রবলেম। জি স্যার, টেকনিক্যাল প্রবলেম। আচ্ছা, এখানে মানে আমার এন্ড থেকে অটো আমি কাউকে বের করে দিচ্ছি না, অটো বের করার কোনো সুযোগও নাই। ঠিক আছে, কেমন? আচ্ছা, এখন আমরা নেক্সট টপিকটা, আজকের মেইন জি স্যার, টপিকটাতে বুঝতে যাই। ইয়েস, তোমরা কি এই এই লেকচারটা দেখতে পাচ্ছ? এক্সট্রা নিউক্লিয়ার ইনহেরিটেন্স। জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যালো, ওকে। আমরা এটা শুরু করছি। দেখা যাচ্ছে স্যার। ইয়েস, এক্সট্রা নিউক্লিয়ার ইনহেরিটেন্স, এটা আমাদের আরেকটা চ্যাপ্টার। তোমরা নামটা দেখে খেয়াল করতে পারো, এটা নিউক্লিয়ার ইনহেরিটেন্স না, এটা নন নিউক্লিয়ার ইনহেরিটেন্স, এক্সট্রা নিউক্লিয়ার ইনহেরিটেন্স। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শুনো, আমরা প্রথমে পড়লাম মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। আমরা জানি যে মনোহাইব্রিডে 3:1 আসে, ডাই হাইব্রিডে 9:3:1 আসে F2 তে। মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স খেয়াল করে দেখবা, মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স তখনই হয় যদি ক্যারেক্টার গুলা কমপ্লিট ডমিনেন্স থাকে এবং ইন্ডিপেন্ডেন্ট থাকে, নিজেদের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট এবং কমপ্লিট ডমিনেন্স থাকে। যদি পার্শিয়াল ডমিনেন্স হয়, আমরা খেয়াল করে দেখেছি যে ফেনোটাইপিক রেশিওটা চেঞ্জ হয়ে যায়। প্লাস যদি জিন ইন্টারাকশন থাকে, যেমন তোমরা পড়েছো মডিফিকেশনস অফ মেন্ডেলস ল, ইপিস্টেটিক জিন ইন্টারাকশন, নন ইপিস্টেটিক জিন ইন্টারাকশন। যখন জিন ইন্টারাকশন থাকে তখনও কিন্তু মেন্ডেলিয়ান রেশিওটা চেঞ্জ হয়ে যায়, ইনহেরিটেন্স প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায় অফস্প্রিং। আবার আমরা লাস্ট ক্লাসে পড়লাম যে লিঙ্কেজ এবং ক্রসিং ওভার যদি থাকে, লিঙ্কেজ এবং ক্রসিং ওভারের ফলেও মেন্ডেলিয়ান রেশিওটা চেঞ্জ হয়ে যায়। তো আমরা আসলে বোঝার চেষ্টা করছি এই কোর্সে প্যাটার্ন অফ ইনহেরিটেন্স, অফিস প্যারেন্ট থেকে অফস্প্রিং এ যে পপুলেশন গুলো হয়, কোন প্যাটার্ন ইনহেরিটেন্স হয়, সেইটা আমরা বোঝার চেষ্টা করছি। আমরা এ পর্যন্ত বললাম মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স, মডিফিকেশনস অফ মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স বুঝলাম। আজকে পড়লাম লিঙ্কেজ এবং ক্রসিং ওভারের ফলে যে মডিফিকেশন গুলো হয়। এখন খেয়াল করে দেখবা, এই সবগুলো কথাই কিন্তু নিউক্লিয়ার জিন নিয়ে কথা, মানে নিউক্লিয়ার জিন দ্বারা কন্ট্রোল ইনহেরিটেন্স নিয়ে আমরা সব আলাপ করেছি। এই ক্লাসে, এখনকার ক্লাসটাতে আমরা আলাপ করব নন নিউক্লিয়ার জিনের ইনহেরিটেন্স নিয়ে, সেটাকে আমরা বলছি এক্সট্রা নিউক্লিয়ার ইনহেরিটেন্স। তোমরা কেউ কি আমাকে বলতে পারবা নিউক্লিয়াসের বাইরে কোথাও কি জেনেটিক ম্যাটেরিয়াল থাকে? প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। এক্স্যাক্টলি, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডে যেই জেনেটিক ম্যাটেরিয়াল গুলো থাকে, সেইটার ইনহেরিটেন্সটা আমরা একটু বোঝার চেষ্টা করব। এটাই আমাদের এই টপিকটা। সো সিম্পল কথা, যে ইনহেরিটেন্স ইজ কন্ট্রোলড বাই জিনস অর জেনেটিক ম্যাটেরিয়ালস আউটসাইড অফ নিউক্লিয়াস। সেগুলো কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে এবং ক্লোরোপ্লাস্টে থাকে। কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে যেগুলো নন নিউক্লিয়ার জিন দ্বারা কন্ট্রোল হয়। যেমন এখানে অনেক রকমের টাইপস আছে। একটা হলো ম্যাটারনাল ইনহেরিটেন্স অথবা ম্যাটারনাল ইফেক্ট।
ক্লাসটা করে দেবো। ঠিক আছে না এটা একটু চেক করব। I'm sorry একটু ডিস্টার্ব হলো। ম্যাটারনাল ইফেক্ট, ম্যাটারনাল ইফেক্টটা হলো, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, ম্যাটারনাল ইফেক্টটা হলো জিনটা ক্যারেক্টারটা কন্ট্রোল হয় নিউক্লিয়ার জিন দিয়ে ক্যারেক্টারটা রেগুলেট হয়, কিন্তু এর এক্সপ্রেশনটা ক্যারেক্টারটা কেমন হবে এইটা ডিপেন্ড করে ফিমেল প্যারেন্টের জেনোটাইপের উপরে। মানে এটা নিউক্লিয়ার জিন, কিন্তু অফস্প্রিং এর ফেনোটাইপটা কেমন হবে সেটা কন্ট্রোল হয় ফিমেল প্যারেন্টের জেনোটাইপ কোনটা আছে তার উপরে, ডমিনেন্স দিয়ে না বা পার্শিয়াল ডমিনেন্স দিয়ে না, ফিমেল প্যারেন্টের জেনোটাইপ দিয়ে হয়। ওকে, এটার এক্সাম্পল হলো শেল কয়েলিং আছে, তারপর কয়েকটা এক্সাম্পল দেয়া আছে, আমরা শেল কয়েলিংটা পরে দেখে নেব। তারপরে এক্সট্রা নিউক্লিয়ার ইনহেরিটেন্স বাই সেলুলার অর্গানেলিস, যেমন ক্লোরোপ্লাস্ট ডিএনএ দিয়ে হয়, সেটা হয় আমাদের সন্ধ্যা মালতী ফ্লাওয়ার বা 4 o'clock ফ্লাওয়ারে, আমরা এটা একটু পড়াশোনার চেষ্টা করব। তারপর আছে জোজাপ জিন ইন কর্ন, এটা জাস্ট একটু পরীক্ষার জন্য পড়ে নিবা তোমরা। মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স, এইটা একটা ট্রেমেন্ডাস ইম্পর্টেন্ট জিনিস, মেল স্টেরিলিটি ইন প্ল্যান্টস, সেটা আমরা মাস্টার্সে এবং তোমাদের এই কোর্সেও কিছুটা থাকতে পারে, মাস্টার্স আমরা ডিটেইলস পড়াই। হাইব্রিড ব্রিডিং এর একটা ইম্পর্টেন্ট অংশ হলো মেল স্টেরিলিটি, মানে মেলটা স্টেরাইল হয়ে যায়, সেটা মাইটোকন্ড্রিয়াল জিন দ্বারা কন্ট্রোল হয়। তারপর আছে এক্সট্রা নিউক্লিয়ার ইনহেরিটেন্স বাই এন্ডোসিম্বায়ন্টস, আমি ডিটেইলসে গেলাম না, অথবা ইউনিল্যাটারাল ইনহেরিটেন্স, আমি ডিটেইলসে গেলাম না, এগুলো জাস্ট তোমরা কয়েকটা টাইপ পরীক্ষা আসলে একটু লিখবা। আমরা এখান থেকে 4 o'clock ফ্লাওয়ার একটা দেখবো, এবং শেল কয়েলিং ইন স্লেইং, এইটা আমরা একটু খেয়াল করবো। তাহলে আমি যদি একটা তুলনা করতে চাই মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স এবং এক্সট্রা নিউক্লিয়ার ইনহেরিটেন্স, এর মধ্যে পার্থক্যটা কোথায়, তাহলে অবশ্যই এক্সট্রা নিউক্লিয়ার ইনহেরিটেন্স হলো সাইটোপ্লাজমে অবস্থিত নন নিউক্লিয়ার, সাইটোপ্লাজমে অবস্থিত অন্য জিন দ্বারা এক্সট্রা নিউক্লিয়ার ইনহেরিটেন্সটা কন্ট্রোল হবে। এবং মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সে মেল এবং ফিমেলের রেসিপ্রোকাল ক্রস যদি করি আমরা, রেসিপ্রোকাল ক্রস কি তোমরা বুঝো? তোমরা কি রেসিপ্রোকাল ক্রস বুঝো? জি স্যার। জি স্যার। ওকে, মেন্ডেলিয়ান ট্রেড গুলো রেসিপ্রোকাল ক্রসে একই ক্যারেক্টার দেখাবে, কিন্তু এক্সট্রা নিউক্লিয়ার ইনহেরিটেন্সে ক্রস এবং রেসিপ্রোকাল ক্রসের রেজাল্ট ভিন্ন রকমের হয়। তারপরে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের সেগ্রিগেশনটা শুরু হয় F2 থেকে, কিন্তু এক্সট্রা নিউক্লিয়ার ইনহেরিটেন্সের ক্ষেত্রে F2 তে ওইভাবে সেগ্রিগেশন হয় না, F3 থেকে সেগ্রিগেশন শুরু হয়। কেমন? আর F1 তো একই কথা, F1টা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সে ক্রস এবং রেসিপ্রোকাল ক্রসে একই হবে, কিন্তু এক্সট্রা নিউক্লিয়ার ইনহেরিটেন্স ক্ষেত্রে ভিন্ন রকমের হবে, F1টাই হবে ভিন্ন রকম। এখন কেন এটা হয় এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এর কারণ হলো, তোমরা যদি ক্রসের কথা খেয়াল করে থাকো, ক্রসের একটা জিনিস খেয়াল করবা, ফিমেল থেকে আমরা পাই এন্টায়ার এগ, ফিমেল থেকে এন্টায়ার এগ অথবা ওভিউল। এগ বলতে বোঝাচ্ছি আমরা নিউক্লিয়াসটাও পাই এবং সাইটোপ্লাজমটাও পাই ফিমেল থেকে। আর মেল থেকে কি আসে? শুধু নিউক্লিয়াস, শুধুমাত্র নিউক্লিয়াস, এক্স্যাক্টলি, শুধুই মাত্র নিউক্লিয়াস আসে, নিউক্লিয়াস। ঠিক আছে, এটা হলো আমাদের ক্রসের ক্ষেত্রে। এখন আমরা যদি এটা রেসিপ্রোকাল ক্রস করি, অর্থাৎ এইটাকে যদি আমরা, এই প্ল্যান্টটাকে যদি আমরা ফিমেল হিসেবে ব্যবহার করি এবং এই প্ল্যান্টটাকে যদি আমরা মেল হিসেবে ব্যবহার করি, তাহলে কেমন হয় দেখো। তো দিস ইজ নাও আওয়ার ফিমেল প্যারেন্ট, দিস ইজ আওয়ার মেল প্যারেন্ট। তাহলে এবার খেয়াল করো, আমরা ফিমেল প্যারেন্টের থেকে পুরোটাই পাবো এগ, নিউক্লিয়াস এন্ড সাইটোপ্লাজম, আর মেল প্যারেন্ট থেকে আমরা পাবো শুধুই মাত্র নিউক্লিয়াস। এখন থিওরিটি মেন্ডেলিয়ান ট্রেটের ক্ষেত্রে এই দুই অফস্প্রিং এর ক্রস এবং রেসিপ্রোকাল ক্রসের যে অফস্প্রিং আমরা পেলাম, এই দুই অফস্প্রিং এর ফেনোটাইপ একই হওয়ার কথা, কিন্তু আমরা যদি কখনো খেয়াল করি যে এইটার ফেনোটাইপ একরকম, এইটার ফেনোটাইপ আরেক রকম, তাহলে পার্থক্যটা কোত্থেকে আসবে? পার্থক্যটা কারণ খেয়াল করে দেখো, এইটার নিউক্লিয়ার কন্টেন্ট, এইটার নিউক্লিয়ার কন্টেন্ট ইজ সেম, এক্স্যাক্টলি দ্য সেম,
তাহলে থিওরিটিক্যালি এদের ফেনোটাইপিক এক্সপ্রেশন সেম হওয়ার কথা। যদি ভিন্ন হয় তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারি যে দ্যাট ডিফারেন্সেস ইন ক্যারেক্টার ইজ ডিউ টু দ্য ডিফারেন্সেস ইন সাইটোপ্লাজমিক জেনেটিক কন্টেন্ট। কেন? কারণ এইটার সাইটোপ্লাজম এসছে এই প্যারেন্ট থেকে, ফিমেল সাইটোপ্লাজম এইটার সাইটোপ্লাজম এসছে এই প্যারেন্ট থেকে। মানে সাইটোপ্লাজমের ভিন্নতার জন্য আমরা নিউক্লিয়ার জিন সেম, কিন্তু সাইটোপ্লাজম আসছে দুটো ডিফারেন্ট সোর্স থেকে, এদের জন্য আমরা ক্যারেক্টার এক্সপ্রেশন পেতে পারি। সো এইটাই বলা হচ্ছে যে এক্সট্রা নিউক্লিয়ার ইনহেরিটেন্স ক্ষেত্রে মাদার কন্ট্রিবিউটস টু দ্য জেনেটিক ভেরিয়েশন। মাদার সাইটোপ্লাজম কন্ট্রিবিউট করে, এবং সাইটোপ্লাজমে যদি কোনো জিন থাকে সেই জিন যদি কোনো ক্যারেক্টার কন্ট্রোল করে তাহলে মাদারের জিন দ্বারাই ক্যারেক্টারটা কন্ট্রোল হচ্ছে। এবং ম্যাটারনাল ইফেক্ট অথবা এক্সট্রা নিউক্লিয়ার ইনহেরিটেন্স আছে কিনা কোনো ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা এটা টেস্ট করার জন্য সবসময় ক্রস এবং রেসিপ্রোকাল ক্রসের ফেনোটাইপ কম্পেয়ার করে দেখি। এইটা তোমাদের পরীক্ষা থাকতে পারে অথবা ভাইবে টাইবে থাকে। এখান থেকে প্রশ্ন যে রেসিপ্রোকাল ক্রসটা আমরা কেন করি, কেমন যে অফস্প্রিং এ ফেনোটাইপটা সাইটোপ্লাজম দিয়ে কন্ট্রোল হচ্ছে কিনা এইটা বোঝার জন্য আমরা রেসিপ্রোকাল ক্রস করি। বুঝতে পেরেছ? একজন রেসপন্স করো প্লিজ। কেউ কি বুঝতে পেরেছ? মূল কথাটা হলো প্লিজ রিপিট ইট। একবার একটু বলুন। জি স্যার, স্যার একটু আরেকবার বললে ভালো হয়। আরেকটু বলুন, রিপিট করলে ভালো হয়। আরেকবার স্যার। ইয়েস ইয়েস, আরেকবার বলুন স্যার। আরেকবার বললে ভালো হয়। ইয়েস ইয়েস, ক্রস ক্রস এবং রেসিপ্রোকাল ক্রস, এদের প্যারেন্টে কি কোনো পার্থক্য আছে? আচ্ছা, মানুষের ক্ষেত্রে কেন সম্ভব না? না স্যার, কেন সম্ভব না? না স্যার, সম্ভব না। কেন সম্ভব না? একটা বায়োলজিক্যাল আনসার দাও। জি স্যার, ক্রসের ক্ষেত্রে যেটা মেল হবে, রেসিপ্রোকাল ক্রসের ক্ষেত্রে সেটা ফিমেল হয়ে যাবে। তো কারণ মানুষ হলো ইউনিসেক্সুয়াল, গরু হলো ইউনিসেক্সুয়াল। যে মেল সে শুধু মেল, যে ফিমেল সে শুধু মেল। তাহলে এখানে মেল এবং ফিমেলেরই ক্রস সম্ভব, এটাকে উল্টা করে আবার সম্ভব না। কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে খেয়াল করো, আমি যদি বলি ব্রিধান 29, ব্রিধান 29 এর মেলও আছে ফিমেলও আছে, ঠিক কিনা? আবার আমি যদি নাইজার শাইল ধানের মেলও আছে ফিমেলও আছে, তাহলে আমি এদেরকে করাতে পারি। একবার ব্রিধান 29 এর মেলের সাথে নাইজার শাইলের ফিমেল, আরেকবার ব্রিধান 29 এর ফিমেলের সাথে নাইজার শাইলের মেল। কেমন? এই যখন আমরা রেসিপ্রোকাল ক্রস করি তখন নিউক্লিয়ার জিন কন্টেন্ট ইজ সেম, কারণ প্যারেন্ট সেম, নিউক্লিয়ার জিন কন্টেন্ট ইজ সেম। যেহেতু নিউক্লিয়ার জিন কন্টেন্ট সেম, তাহলে যেসব ক্যারেক্টার নিউক্লিয়ার জিন দ্বারা কন্ট্রোল হয় সেগুলো সেম হবে, কোনো পার্থক্য নাই। কিন্তু আমরা যদি তারপরেও কিছু পার্থক্য দেখি রেসিপ্রোকাল ক্রসের অফস্প্রিং এ, এই অফস্প্রিং এবং এই অফস্প্রিং যদি কিছু পার্থক্য দেখি, সেইটা নিউক্লিয়ার জিন দ্বারা হওয়ার সম্ভাবনা আছে? না স্যার, না। সেটা কোনটা দিয়ে হবে? সাইটোপ্লাজমিক কন্টেন্ট, এক্সট্রা নিউক্লিয়ার। কারণ একবার আমার সাইটোপ্লাজম এসছে ব্রিধান 29 থেকে, আর আমি যখন রেসিপ্রোকাল ক্রস করেছি তখন আমার সাইটোপ্লাজম এসছে নাইজার শাইল ধান থেকে। সাইটোপ্লাজমে যদি কোনো জিন থাকে, সেই জিন যদি কোনো ভিজিবল ক্যারেক্টার কন্ট্রোল করে, তাহলে আমরা রেসিপ্রোকাল প্যারেন্ট পপুলেশনে ক্যারেক্টারের ডিফারেন্স আসবে। হ্যাঁ, এইটা হলো মূল কথা। এইটা টেস্ট আমরা রেসিপ্রোকাল ক্রস ছাড়া কখনোই করতে পারবো না। কেমন? এই হলো কথা। এখন কোন ক্যারেক্টার যদি সেম থাকে রেসিপ্রোকাল ক্রসে, তাহলে আমরা কনক্লুশনটা কি? এই ক্যারেক্টারটা সেম, কনক্লুশনটা কি? এই জিনটা কি সাইটোপ্লাজমিক জিন দিয়ে কন্ট্রোল নাকি নিউক্লিয়ার জিন দিয়ে কন্ট্রোল? নিউক্লিয়ার জিন দিয়ে কন্ট্রোল। এক্স্যাক্টলি রাইট। আর যদি ডিফারেন্ট থাকে তাহলে সাইটোপ্লাজমিক কন্ট্রোল। গুড।
তাহলে মাইটোকন্ড্রিয়াল, তাহলে আমরা একটা এক্সট্রা নিউক্লিয়ার জিনগুলো কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, মাইটোকন্ড্রিয়াতে কিছু ডিএনএ থাকতে পারে। কেমন? সাধারণত এগুলো ডাবল স্ট্যান্ডার্ড, এটা একটা ইলেকট্রন মাইক্রোগ্রাফ, ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ থাকে, ছোট্ট জিনোম থাকে। এটা হলো হিউম্যান বিং এর, আমি জাস্ট দেখাচ্ছি, এটা তোমাদের পরীক্ষা আসবে না, তোমাদের হ্যান্ড আউট এটা নাই। হিউম্যান বিং এর এখানে 16,000 বেস পেয়ার আছে, 37টা জিন আছে, 37 জিন আছে হিউম্যান বিং এর ক্ষেত্রে। ক্লোরোপ্লাস্ট আছে এরকম, এটা সার্কুলার ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, 100 থেকে 225 কিলো বেস পেয়ার এটা লেন্থ। হ্যাঁ, এই ক্লোরোপ্লাস্ট এর এটার জিনটাকে ক্লোরোপ্লাস্টম বলে। এটা হলো লেটুসের একটা ক্লোরোপ্লাস্ট জিনোম। এখানে অনেক বেশ কিছু জিন আছে, আমি এক্স্যাক্টলি জানি না কতগুলো জিন আছে। এগুলো হলো ক্লোরোপ্লাস্ট এর যে জিন আছে সেখানকার। ওকে, আসো এখন আমরা এক্সট্রা নিউক্লিয়ার ইনহেরিটেন্সটা বোঝার চেষ্টা করি একটা এক্সাম্পল থেকে। সেটা হলো 4 o'clock ফ্লাওয়ার অথবা স্ন্যাপড্রাগন, আমরা সন্ধ্যা মালতী, সেখানে একটা এক্সট্রা নিউক্লিয়ার ইনহেরিটেন্স হয়। কোন ক্যারেক্টার? পাতার রং, লিফ কালার। লিফ কালার 3 রকমের হয়, একটা হলো গ্রিন, অ্যাবসলিউটলি গ্রিন লিফ কালার, দেখতে পাচ্ছ? জি স্যার। আরেকটা হলো হোয়াইট, এই ব্রাঞ্চটাতে গ্রিন লিফ, এই ব্রাঞ্চটাতে তোমরা প্লিজ কথা বলো না, কেমন? এই ব্রাঞ্চটাতে হোয়াইট লিফ। আবার কিছু কিছু ব্রাঞ্চ আছে যেখানে ভেরিয়েবল বা ভেরিগেটেটিভ, গ্রিন এন্ড হোয়াইট মিক্স। এইটার ইনহেরিটেন্সটা কন্ট্রোল হয় এক্সট্রা নিউক্লিয়ার জিন দ্বারা, ক্লোরোপ্লাস্ট জিন দ্বারা। আসলে আমরা একটু খেয়াল করি। এখানে খেয়াল করো, লিফ কালার হলো হোয়াইট ফিমেলের, আর মেলের, তোমরা একটু মনোযোগ দিতে হবে কিন্তু, আর মেলের লিফ কালার হলো গ্রিন। অফস্প্রিং পেলাম কি আমরা? অল হোয়াইট। আমরা যদি এটা রেসিপ্রোকাল ক্রস করি তাহলে আমরা পেলাম, তাহলে আমরা রেসিপ্রোকাল ক্রস, এটা গ্রিন কালারের ফিমেল নিলাম, হোয়াইট কালারের মেল নিলাম, সেখানে দেখলাম অল গ্রিন। দ্যাট মিন্স হলো অফস্প্রিং এর রেসিপ্রোকাল ক্রস অফ হোয়াইট এবং গ্রিন আসলো। দ্যাট মিন্স ডিফারেন্স আসলো। আমরা ক্লিয়ারলি বলতে পারি যে এটা ডেফিনেটলি নন নিউক্লিয়ার জিন দ্বারা কন্ট্রোল। আবার আরেকটা ক্রস করে দেখলাম যে আমরা ভেরিগেটেড ফিমেল এবং গ্রিন মেল ক্রস করে দেখলাম F1 এ সব রকমের পাচ্ছি, গ্রিনও পাচ্ছি, হোয়াইটও পাচ্ছি, ভেরিগেটেডও পাচ্ছি, কেমন? আবার রেসিপ্রোকাল ক্রস করলাম যে গ্রিন ফিমেল হয় ভেরিগেটেড মেলের সাথে, তখন দেখছি অল গ্রিন। ইয়েস স্যার। জি বলো। স্যার আরেকবার বলবেন, আমার এখানে নেটওয়ার্কটা আনস্টেবল, আমি বুঝতে পারিনি আরেকটা। তুমি দেখো, আমরা যখন এই ক্রসটা একটু খেয়াল করো। আচ্ছা, যারা এখানে দেখতে পাচ্ছ তারা কি বলতে পারবা কোনো প্যাটার্ন আছে কিনা, কোনো ক্লু আছে কিনা এখানে? ফিমেল প্যারেন্টের যে ইয়েস স্যার, ফিমেল ম্যাটারনাল থেকে ফিমেলটা হচ্ছে ডমিনেন্ট হবে। ইয়েস, নো ডোন্ট সে ডমিনেন্ট। এখানে ডমিনেন্ট আমরা তো বলছি না, এখানে ডমিনেন্টের কথা না, ডমিনেন্ট ইজ ডিফারেন্ট থিং। কেমন? অফস্প্রিং এর ক্যারেক্টারটা কেমন হবে? একটু হোয়াইট হবে, গ্রিন হবে, নাকি ভেরিগেটেড হবে? এটা এন্টারলি ডিপেন্ড করে ফিমেলের ক্যারেক্টারটা কেমন। আচ্ছা আচ্ছা। ফিমেল যদি গ্রিন হয় অফস্প্রিং, সরি ফিমেল হোয়াইট হলে অফস্প্রিং হোয়াইট, ফিমেল গ্রিন হলে অফস্প্রিং গ্রিন, ফিমেল ভেরিগেটেড হলে অফস্প্রিং ভেরিগেটেড। দ্যাট মিন্স দিস ক্যারেক্টার ইজ কন্ট্রোল বাই এক্সট্রা নিউক্লিয়ার জিন। এইটাই হলো তোমার এটার ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট জিন দিয়ে সন্ধ্যা মালতী ফুল গাছের পাতার কালারটা কন্ট্রোল হয়। এটা তোমাদের পরীক্ষা থাকতে পারে, কেমন? আমার কথাটা বলা হয়ে গেছে, তো এইটা সিম্পলিফাই করে বলেছি আর কি, যে মেল যাই হোক না কেন, হোয়াইট, গ্রিন, ভেরিগেটেড, ডাজন্ট ম্যাটার। ফিমেল কি? ফিমেল যদি হোয়াইট হয়, অল প্রোজেনি হোয়াইট। ফিমেল যদি গ্রিন হয়, অল প্রোজেনি আর গ্রিন। ফিমেল যদি ভেরিগেটেড হয়, প্রোজেনি উইল বি ভেরিগেটেড। ম্যাটার করে না যে মেল কোনটা, সেটা ম্যাটার করে। ঠিক আছে? তাহলে ফাইনাল কথা হলো ক্যারেক্টারটা কন্ট্রোল হয়
সাইটোপ্লাজমে অবস্থিত জিন দিয়ে। সাইটোপ্লাজম আসে ফিমেল থেকে, সো ফিমেলের ক্যারেক্টারই অফিস থেকে আসে। এবার আসলে একটা ম্যাটার্নাল ইফেক্ট আমরা একটা পড়ার চেষ্টা করি। ম্যাটার্নাল ইফেক্ট এই এক্সাম্পল হলো সেল কয়েলিং, মানে শামুকের যে পেঁচানো কিছু আছে রাইট হ্যান্ডেড, খেয়াল করে দেখো রাইট হ্যান্ডেড, সেটাকে আমরা বলছি রাইট কয়েলিং, আর কিছু আছে লেফট কয়েলিং। যে রাইট কয়েলিং এই ক্যারেক্টারটা হলো বেশি পাওয়া যায় নেচারে, আর লেফট কয়েলিং কম পাওয়া যায়। রাইট কয়েলিংটাকে আমরা টার্ম দিচ্ছি ডেক্সট্রা। এই শামুকের এই কয়েলিং প্যাটার্ন সেইটা কন্ট্রোল হয়, একটা ম্যাটার্নাল ইফেক্ট থাকে। আর ম্যাটার্নাল ইফেক্টটা কি আমরা তোমাকে আগে বলেছিলাম, ম্যাটার্নাল ইফেক্ট হলো জিনটা নিউক্লিয়ার জিন, কিন্তু এর ক্যারেক্টারটা কন্ট্রোল হয় ফিমেলের জেনোটাইপ দিয়ে। ফিমেলের জেনোটাইপ যাই অফস্প্রিংয়ের ফেনোটাইপ তাই আসবে, যদিও এটা নিউক্লিয়ার জিন। আসলে একটু খেয়াল করো, দেখো আমরা ডেক্সট্রাল মানে রাইট এবং লেফটের সাথে ক্রস করলাম, রাইট কয়েলিং এবং লেফট কয়েলিং ক্রস করলাম, আমরা পেলাম অল রাইট কয়েলিং। দেখতে পেয়েছ? Yes, sir. Yes, sir. Yes. আমরা যদি রেসিপ্রোকাল ক্রস করি, এখন রেসিপ্রোকাল ক্রসে অফস্প্রিংটা কেমন আসবে বলো দেখি এখানে। লেফট কয়েলিং স্যার, লেফট কয়েলিং আসবে স্যার। লেফট কয়েলিং এক্স্যাক্টলি, কিন্তু খেয়াল করে দেখো এদের জেনোটাইপ কিন্তু সেম, হেটারোজাইগাস হেটারোজাইগাস সেম জেনোটাইপ, কিন্তু এটা লেফট কয়েলিং হবে, ঠিক আছে, যেটাকে আমরা বলছি সিনিস্ট্রাল। হ্যাঁ, তাহলে ডেক্সট্রালটা আসলোই না, দ্যাট মিনস এখানে ডমিনেন্স কাজ করছে না, এটা ডমিনেন্ট না। যদিও ডেক্সট্রালটা ডমিনেন্ট, কারণ ডমিনেন্টটা অনেক ডমিনেন্ট বলছি কেন, কারণ ডেক্সট্রালটা নেচারে বেশি পাওয়া যায়। ন্যাচারালি যে ক্যারেক্টারটা বেশি পাওয়া যায় সেটা হলো ডমিনেন্ট ক্যারেক্টার সাধারণত। তো আমাদের থিওরিটিক্যালি এটা ডমিনেন্ট ক্যারেক্টার, কিন্তু আমাদের হেটারোজাইগাসটা কিন্তু স্টিল লেফট কয়েলিং বা সিনিস্ট্রাল। এর কারণ হলো ফিমেলের জেনোটাইপটা হলো সিনিস্ট্রাল, দ্যাটস ওয়াই। কেমন? আবার দেখো F2 তে আমরা 3:1 রেশিওতে পাওয়ার কথা ছিল ডেক্সট্রাল এবং সিনিস্ট্রাল, কিন্তু আমরা কি দেখলাম, জেনোটাইপ যাই হোক ফেনোটাইপ সব কিছুই আসতো ডেক্সট্রাল। হ্যাঁ, সো এটা ওয়ান্স अगेन এটা নরমাল ডমিনেন্স রুল ফলো করছে না। F3 তে কি আমরা পাই যে ডেক্সট্রাল এবং সিনিস্ট্রাল 3:1 রেশিওতে পাই। আচ্ছা, তাহলে সেটা বুঝলাম না স্যার। যদিও এটা মূল কথাটা হলো এই ক্যারেক্টারটা এই জিনটা নিউক্লিয়ার জিন, বুঝতে পারি। यस, এই ক্যারেক্টারের জিনটা নিউক্লিয়ার জিন, এই ক্যারেক্টারের জিনটা নিউক্লিয়ার জিন, কিন্তু ক্যারেক্টারের এক্সপ্রেশনটা কন্ট্রোল হয়, ডিপেন্ড করে, ক্যারেক্টারের এক্সপ্রেশনটা ডিপেন্ড করে মাদারের ফেনোটাইপ কেমন ছিল। দ্যাটস ইট। মাদারের ফেনোটাইপ যেটা, অফস্প্রিং এর ফেনোটাইপ সেটাই আসবে, যদিও এটা নিউক্লিয়ার জিন। এখানে এটা হলো মাদারের ফেনোটাইপের একটা ইফেক্ট থাকে অফস্প্রিং এর ক্যারেক্টার এক্সপ্রেশনে, এই জন্য এটাকে আমরা বলছি ম্যাটার্নাল ইফেক্ট। জেনোটাইপ যাই হোক, মাদারের ফেনোটাইপ যা, অফস্প্রিং এর ফেনোটাইপ তাই আসবে। হ্যাঁ, এইটা পাওয়া যাচ্ছে এই যে শামুকের কয়েলিং প্যাটার্ন। এটা তোমাদের একটা পরীক্ষার ছোটখাটো কিছু প্রশ্ন থাকতে পারে, তোমরা খেয়াল করে নেবে। স্যার রেসিপ্রোকালের ক্ষেত্রে বুঝি নাই স্যার, রেসিপ্রোকালটা একটু আরেকবার বলুন। তুমি তোমার নরমাল জেনেটিক্স দিয়ে চিন্তা করো, নরমাল জেনেটিক্স, এই ফেনোটাইপটা খেয়াল করো। এটা যেহেতু ক্যাপিটাল ডি আছে এবং ডেক্সট্রাল মানে রাইট কয়েলিং যেহেতু ডমিনেন্ট আমরা বলছি, তাহলে এই ফেনোটাইপটা ডমিনেন্ট হওয়ার কথা ছিল না থিওরিটিক্যালি। यस सर। কিন্তু এটা কি হয়েছে? ছবিটা ভুল আছে না? পিকচারটা ওইটা মনে হচ্ছে স্যার, এটা রাইট কয়েলিং না, এটা মনে হয় উল্টা হবে, এটা লেফট কয়েলিং হবে। জেনারেশনে উল্টাটা হবে স্যার, এটা তো সরি স্যার, আপনি তো এইমাত্র বললেন এখানে এজন্য আমরা বুঝতে পারছি না, উল্টে স্যার মাথার উপর দিয়ে যাচ্ছিল স্যার। আই গট দ্য পয়েন্ট, এটা আমার মিস্টেক, এখানে আমি ভুল ছবি দিয়েছি। কেমন? এই ছবিটা একটু চেঞ্জ করতে হবে, আমি তোমাদেরকে আরেকবার একটু সাপ্লাই করতে। স্যার এই ক্ষেত্রে কি ডমিনেন্সির কোনো ব্যাপার থাকবে? নো, এটা ডমিনেন্সের বিষয় বাদ। ডমিনেন্স ছিল শুধুমাত্র মেন্ডেলিয়ান জেনেটিক্স। কেমন?
আচ্ছা আমাকে কিন্তু একটা স্যার প্রশ্ন উত্তর দাও, ফিমেল তারপরেও আমি রাইট কয়েলিং কে কেন ডমিনেন্ট ক্যারেক্টার বললাম কেন বলো দেখি? কারণ এটা নেচারে বেশি পাওয়া এটা যায়। নেচারে বেশি পাওয়া যায়। এক্স্যাক্টলি এটা কিন্তু মেন্ডেলিয়ান ডমিনেন্স সেন্স থেকে ডমিনেন্স বলিনি, ডমিনেন্ট জিন ইন্টারঅ্যাকশন থেকে ডমিনেন্ট বলিনি। জেনেটিক্সে ন্যাচারালি যে ক্যারেক্টারটা বেশি পাওয়া যায় সেটাকে আমরা বলি ডমিনেন্ট। আচ্ছা স্যার তাহলে F3 তে একটা লেফট কয়েলিং আসলো কিভাবে? এখানে বিষয় আছে, বিষয়টা হলো F3 তে এটা এন্টায়ার পপুলেশনকে ইন্ডিকেট করেছে। F2 তে তো তোমার ডেক্সট্রালও আছে, কিছু কিছু জেনোটাইপ আছে, কিছু ফিমেল আছে যারা আবার জেনোটাইপটা হলো সিনিস্টার, জেনোটাইপটা সিনিস্টার, কিছু ফিমেল আছে না? সেই ফিমেল থেকে F3, এটা কিন্তু এন্টায়ার পপুলেশনের কথা বলা হচ্ছে, সেই ফিমেল থেকে যদি কোনো অফস্প্রিং তৈরি হয় সেটা হবে সিনিস্টার। হ্যাঁ এটা কিন্তু শুধু এখানে এন্টায়ার পপুলেশনের কথা বলছি কিন্তু আমরা। স্যার তার মানে F2 জেনারেশনের যে ছোট ডি দুটো দেওয়া আছে সেটা তাহলে লেফট সাইডেড হবে, এটাও ছবিতে ভুল দেওয়া স্লাইডে। নো এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ভুল, এইটা রাইট হবে, এটা ইয়েস এটা রাইট তো অলরেডি আছেই। সরি এটা লেফট হবে, লেফট হ্যান্ডেড হবে, লেফট কয়েলিং হবে। ওকে আমি এটা কারেক্ট করে দেব, তারপর আবার দেব, কেমন? জি স্যার এটা তোমরা একটু নোট করে রাখবা, এটা লেফট হবে। স্যার আমার মনে হচ্ছে স্যার মানে বিষয়টা আমাদের কাছে মানে বেশ ডিফিকাল্ট মনে হয়ে যাচ্ছে স্যার, মানে মাথার ভিতরে সব ঘুরতেছে। নো একদমই ডিফিকাল্ট না, তোমরা যখন একটু মাথা ঠান্ডা করে পড়বা তখন দেখবে একেবারে সিম্পল। মাদারে যেটা থাকবে সেটাই অফস্প্রিং এ আসবে, এটাই তো এক্স্যাক্টলি, মানে মাদারের জেনোটাইপটাই এক্সপ্রেস হবে অফস্প্রিং এ। অফস্প্রিং এর জেনোটাইপ কি এটা ম্যাটারই করে না, মাদারেরটা ডমিনেন্ট হবে অথবা রিসেসিভ, শুধুমাত্র ওটাই মাদারের জেনোটাইপ যা অফস্প্রিং এর ফেনোটাইপ তাই হবে, সিম্পল। F2 জেনারেশনে গিয়েও সবগুলো ডেক্সট্রাল কেন হলো? হ্যাঁ F2 জেনারেশন, কারণ এইখানে কারণ মাদার হচ্ছে ডেক্সট্রাল নেওয়া, মাদার ডেক্সট্রাল শুনো আচ্ছা F2 তে F1 এ অল ডেক্সট্রাল, ঠিক কিনা? মাদার F1 এ অল মাদার ইজ ডেক্সট্রাল, রাইট? Yes sir. F2 তে অল মাদার ইজ ডেক্সট্রাল, রাইট? কিন্তু এখানে কিছু জেনোটাইপ থাকে যেখানে তোমার, আচ্ছা আমি এটা বাদ দেওয়া উচিত আমার, আসলে F3 কথাটা তোমাদের বুঝের বাইরে যাচ্ছে। মনে করে F2 তে আমরা যদি 500 ইয়ে পাই, ফর এক্সাম্পল F2 তে যদি আমরা 500 স্নেইল পাই, এই সবগুলাই কিন্তু ডেক্সট্রাল, কিন্তু যদি কোনো ফিমেল সিনিস্ট্রালের কোনো ফিমেলের যদি রেসিপ্রোকাল ক্রস হয় তাহলে কিন্তু আমরা পাবো। এটা আসলে পপুলেশনের কথা বলা হচ্ছে, এটা ইন্ডিভিজুয়াল ক্রসের কথা বলা হচ্ছে না। আমি F3 তোমরা বাদ দাও, তোমাদের এটা কনফিউজ করে যাচ্ছে, তোমরা F3 বাদ দাও, কেমন? F2 পর্যন্ত শুধু এটুকু জেনে রাখো। ইয়েস মূল কথাটাই হলো স্যার লাস্ট লাইনটা আরেকবার বলবেন, নেটওয়ার্কে একটু প্রবলেম করছিল। ওকে আমি তোমাদেরকে মূল কথাটা বলি। মূল কথাটা হলো অফস্প্রিং এর ফেনোটাইপ ডিপেন্ড করে অফস্প্রিং এর জেনোটাইপের উপরে না, অফস্প্রিং এর ফেনোটাইপ ডিপেন্ড করে মাদারের জেনোটাইপ কেমন ছিল, কথা শেষ। অফস্প্রিং এর জেনোটাইপ যাই হোক না কেন, ক্যারেক্টার এক্সপ্রেস হবে মাদারের জেনোটাইপের উপরে ভিত্তি করে, এটুকু খেয়াল রাখো, ঠিক আছে? ওকে আমি এই টপিকটাতে এখন যেতে চাচ্ছি, যদি কারো এরপরে সমস্যা হয় পার্সোনালি যদি ভবিষ্যতে যোগাযোগ করার চেষ্টা করবো, আর আমি ড্যাম শিওর তোমরা পড়লে এটা বুঝে যাবো। ওকে এবার আমি তিনটা কনসেপ্ট কথা বলছি তোমাদেরকে, পেনিট্রেন্স, এক্সপ্রেসিভিটি এবং প্লিওট্রফি। মানে আমি যদি প্রশ্ন করি এখান থেকে শর্ট নোট দিবই, কেমন? শুনতে পাচ্ছ? আচ্ছা মন দিয়ে শুনো কথাটা, মন দিয়ে শুনো কথাটা। এই কোর্সটাতে আমরা আসলে পড়াচ্ছিটা কি? আমরা পড়াচ্ছি হলো প্যারেন্টস এবং অফস্প্রিং কি, এদের ক্যারেক্টারের প্যাটার্নটা কি হয়। অফস্প্রিং এ
প্যাটার্ন অফ ইনহেরিটেন্সটা কেমন হয় এইটাই আমরা পড়াচ্ছি এই কোর্সে। আমরা প্রথমে পড়েছি মেন্ডেল থেকে আমরা বুঝলাম যে ডমিনেন্ট হলে অফস্প্রিং এ ডমিনেন্ট হবে, F2 তে গিয়ে সেগ্রিগেট করবে 3:1 রেশিওতে, অথবা ডাইহাইব্রিডের ক্ষেত্রে 9:3:3:1 রেশিওতে। সিম্পল কথা, এটা হলো মেন্ডেলিয়ান কথা। আবার আমরা দেখলাম যদি ক্যারেক্টারগুলোর মধ্যে কোন রকমের ডমিনেন্স থাকে, ইন্টারঅ্যাকশন থাকে, কেমন, তখন আমরা দেখি চেঞ্জ হয়ে যায় রেশিও। পার্শিয়াল ডমিনেন্স অথবা কোর ডমিনেন্স থাকলে ক্যারেক্টার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। অফস্প্রিং এ বাবা মা একরকম, অফস্প্রিং এ ভিন্ন রকমের হয়ে যেতে পারে। আচ্ছা, তারপর আমরা আবারও দেখলাম যে যদি জিনগুলোর মধ্যে ইন্টারঅ্যাকশন থাকে, দুইটা ক্যারেক্টারের মধ্যে যদি ইন্টারঅ্যাকশন থাকে কোন রকমের, ইপিস্টেটিক জিন ইন্টারঅ্যাকশন হোক, নন ইপিস্টেটিক জিন ইন্টারঅ্যাকশন হোক, সেটা যদি থাকে তাহলেও আমরা দেখছি অফস্প্রিং এ এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, ফেনোটাইপ ভিন্ন রেশিওতে আসছে। এক প্যাটার্ন অফ ইনহেরিটেন্স আমরা এক্সপ্লেইন করতে গিয়ে আমরা দেখছি কিছু থাকে মেন্ডেলিয়ান জেনেটিক্স, কিছু থাকে মডিফিকেশনস অফ মেন্ডেলিয়ান জেনেটিক্স, কিছু থাকে ইপিস্টেটিক জিন ইন্টারঅ্যাকশন, কিছু থাকে নন ইপিস্টেটিক জিন ইন্টারঅ্যাকশন। আবার আমি তোমাদেরকে আলাপ করলাম যে লিঙ্কেজ হলে অথবা ক্রসিং ওভারের ফলেও ফেনোটাইপিক এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, প্যাটার্ন অফ ইনহেরিটেন্স ভিন্ন রকমের হয়ে যায়, কেমন। আর এখন আমি তোমাদেরকে তিনটা কথা বলছি, পেনিট্রেন্স, এক্সপ্রেসিভিটি এবং প্লিওট্রফি। সেটা হলো এটা একটা পপুলেশনে, একটা এন্টায়ার পপুলেশনে, মনে করো বৃধান 29 এর সারা বাংলাদেশে যত গাছ আছে, এই পপুলেশনে কোন একটা ক্যারেক্টারের এক্সপ্রেশন কেমন হইতে পারে সেটা নিয়ে একটু আলাপ করছি। পেনিট্রেন্স হইলো কেমন, জেনোটাইপ সেম। বাংলাদেশে মনে করো 20 লাখ বৃধান 29 ধান গাছ আছে ফর এক্সাম্পল, কিন্তু দেখা গেল একটা পার্টিকুলার ট্রেড মাত্র তোমার 1,50,000 গাছে এক্সপ্রেস করেছে, বাকি 50,000 গাছে এক্সপ্রেস করে না। মানে হলো একটা ক্যারেক্টার একটা পপুলেশনের কত পার্সেন্ট পপুলেশন এক্সপ্রেস করতেছে, এই ফেনোমেননটাকে বলা হচ্ছে পেনিট্রেন্স। কেমন, শুধু কনসেপ্টটা বুঝে যাও। জেনোটাইপ ইজ সেম, এভরিথিং ইজ সেম, কিন্তু তারপরেও কিছু কিছু তোমার এনভায়রনমেন্টাল ইফেক্ট, কিছু তোমার গ্রোথ কন্ডিশনস, এইসবের কারণে ক্যারেক্টারের এক্সপ্রেশন চেঞ্জ হতে পারছে। ইট ইজ নট ডিউ টু জেনোটাইপ, ইট কুড বি গ্রোথ কন্ডিশনস, কুড বি ডিউ টু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। কেমন, তার পেনিট্রেন্স কনসেপ্টটা হলো একটা ক্যারেক্টার যেটা পপুলেশনের কত পার্সেন্ট যেন মানে এক্সটেন্ট অফ এক্সপ্রেশন ইন দা পপুলেশন, এই ফেনোমেননটাকে বলা হচ্ছে পেনিট্রেন্স। আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, আমি একটা ভ্যারাইটি ডেভেলপ করতে চাই, ফর এক্সাম্পল আমি চাই যে খুবই সুইট ওয়াটারমেলন তৈরি করব, কেমন, শুনতে পাচ্ছ? মন দিয়ে শুনো, আমি একটা প্রশ্ন করছি, মন দিয়ে শুনো, আমি একটা প্রশ্ন করছি, শোনা যায় না স্যার, একটু চেষ্টা করো সবাই। যে আমি একটা ওয়াটারমেলন ভ্যারাইটি তৈরি করতে চাই, সুইট, খুবই সুইট ওয়াটারমেলন ভ্যারাইটি তৈরি করতে চাই, কিন্তু আমি পড়াশোনা করে দেখলাম ফর এক্সাম্পল যে এই সুইটনেসের পেনিট্রেন্স, পপুলেশনে পেনিট্রেন্স খুবই কম মানে লেস দেন 50%। এখন আমি কি আসলে রিসার্চটা করে আমার লাভ হবে কোনো? না স্যার, কেন হবে না? কেন হবে না? কোন সফটওয়্যার নিচে হয় তাহলে তো আমার গেরে লাভ নাই স্যার। 50% তো আমি ভ্যারাইটি ডেভেলপ করলাম, এর 50% এর সুইটনেসটা আসলো না। তো আমাদের আগে ব্রিডাররা আগে পেনিট্রেন্স সম্পর্কে একটু ধারণা নিতে হবে। আচ্ছা, এবার আসো আরেকটা কনসেপ্ট, এক্সপ্রেসিভিটি হলো এক এক ইন্ডিভিজুয়ালে এক এক রকম হয়ে এক্সপ্রেস করে, কেমন, এটা হলো এক্সপ্রেসিভিটি। যে জেনোটাইপ ইজ সেম। ফর এক্সাম্পল আমি এখানে একটা কোলেস্টেরল এক্সাম্পল দিলাম, অনেকের শুরুতেই একটা মানে সারা জীবনই একটা হাই কোলেস্টেরল থাকে, অনেকে আবার ডায়েট দিয়ে কোলেস্টেরল কন্ট্রোল করতে পারে, অনেকে আবার এক্সারসাইজ দিয়ে কোলেস্টেরল কন্ট্রোল করতে পারে, অনেকে আছে যাই করুক না কেন কোলেস্টেরল তার হাই থাকবেই। মানে এইটা হলো ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারটা ভিন্নভাবে এক্সপ্রেস হয়, ঠিক আছে। এইটা হলো আরেকটা কনসেপ্ট, এক্সপ্রেসিভিটি। আরেকটা কনসেপ্ট হলো প্লিওট্রফি। এইটা একটু খেয়াল করবা, প্লিওট্রফি হলো একটাই জিন
কিন্তু সে কয়েকটা ক্যারেক্টারকে কন্ট্রোল করছে, কয়েকটা ক্যারেক্টারকে ইনফ্লুয়েন্স করছে। কেমন? যেমন মানুষের ক্ষেত্রে এক্সাম্পল আছে যে একটা পার্টিকুলার জিন, সেটা তোমার চোখের লেন্স, হার্ট মাসল, তারপরে হাত পা মাসল, এদের টিস্যুগুলোকে, কানেকটিভ টিস্যুগুলোকে কন্ট্রোল করে, কানেকটিভ টিস্যুগুলা ইনফ্লুয়েন্স করে। মানে একটাই জিন কিন্তু সকল ধরনের সেভারাল ট্রেটকে সে কন্ট্রোল করে। এটাকে বলা হচ্ছে প্লিওট্রফি। কেমন? ওয়ান জিন কন্ট্রোলিং মেনি ক্যারেক্টার। এখন আমি আবার একটা প্রশ্ন তোমাদেরকে করি। মনে করো আমি ফ্লেভার, মনে করো অ্যারোমেটিক রাইস ফর এক্সাম্পল, যে আমি একটা অ্যারোমেটিক রাইস নিয়ে রিসার্চ করতে চাচ্ছি। আমি একটা ধান ডেভেলপ করতে চাচ্ছি যেটা হলো তোমার সুগন্ধযুক্ত হবে। কেমন? কিন্তু আমি জেনে গেলাম কি এটা প্লিওট্রফিক জিন দ্বারা কন্ট্রোল। তাহলে কি আমি এই রিসার্চটা করে খুব বেশি লাভ হবে? আমি কি একবার সলিড কোনো ভ্যারাইটি ডেভেলপ করতে পারবো? না স্যার। কারণ এটা সিম্পল জেনেটিক্স না, এখানে প্লিওট্রফি আছে। আচ্ছা, এগুলো বলার কারণ হলো কনসেপ্টগুলো খেয়াল রাখবেন, পেনিট্রেন্স, এক্সপ্রেসিভিটি এন্ড প্লিওট্রফি। স্যার এবার ফাইনাল একটা কথা বলি স্যার, কোশ্চেন আছে একটা। এটা হলো ইপিজেনেটিক ইনহেরিটেন্স। কেমন? ইপিজেনেটিক ইনহেরিটেন্স। ইপিজেনেটিক ইনহেরিটেন্সটা কন্ট্রোল হলো যে জিন সিকোয়েন্স সেম, সকল ইন্ডিভিজুয়ালি জিন সিকোয়েন্স কিন্তু তারপরেও ক্যারেক্টারটা ভিন্ন হইতে পারে। এই যে ভিন্নতাটা হবে, এটা জিন সিকোয়েন্সের ডিফারেন্সের জন্য না, এটা হলো জিন থেকে যখন ডিএনএ থেকে যখন আরএনএ হবে, আরএনএ থেকে যখন প্রোটিন হবে, এই প্রসেসটাতে যদি কোনো মডিফিকেশন হয়ে যায়, যদি কোনো চেঞ্জ হয়ে যায়, মানে তার জন্য যদি ক্যারেক্টারের ডিফারেন্স হয়, সেটাকে আমরা বলছি ইপিজেনেটিক্স। মানে চেঞ্জেস ইন দ্য ফেনোটাইপ not due to changes in gene sequence, only due to changes, only due to the modification during transcription and translation. কেমন? এটা বলছে ইপিজেনেটিক ইনহেরিটেন্স। এটা তিন রকমের কারণে হয়। একটা হলো ডিএনএ মিথাইলেশন যদি হয়, হিস্টোন মডিফিকেশন যদি হয়, অথবা নন কোডিং আরএনএ দিয়ে যদি জিন সাইলেন্সিং হয়। আমি বুঝার জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছি, সেটা হলো যেমন হিস্টোন দিয়ে ডিএনএ গুলো কয়েল থাকে, এখন এখানে যদি কোনো ইপিজেনেটিক ফ্যাক্টর অ্যাড হয়ে যায়, তখন জিনের কয়েলিং, ডিএনএর কয়েলিংটা ভিন্ন হয়ে যায়, বেশি হয়ে যায় অথবা কম হয়ে যায়। এর ফলে ডিএনএটা অ্যাক্সেসিবল হয় না, অথবা জিনটা ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। কেমন? মানে মূল কথা হলো হিস্টোন মডিফিকেশনের কারণে যে জিনটা আগে অ্যাক্টিভ থাকবে, সেটা দেখা গেল এখন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, অথবা ভিন্ন লেভেলে এক্সপ্রেস করবে। এটা হলো একটা হিস্টোন মডিফিকেশন। আর একটা হলো ডিএনএ মিথাইলেশন। ডিএনএ সিকোয়েন্সে যদি কোনো মিথাইলেশন হয়, তাহলে আরএনএ এবং প্রোটিন ভিন্ন তৈরি হবে এবং তার জন্য এক্সপ্রেশন চেঞ্জ হতে পারে, যদিও জিন সিকোয়েন্স ইজ এন্টায়ারলি সেম। এই এখনকার রিসার্চ গুলো ইপিজেনেটিক রিসার্চ হচ্ছে মেইনলি। মেন্ডেলিয়ান রিসার্চ মোটামুটি শেষ। কেমন? লিঙ্কেজ ক্রসিং ওভারও আমরা বুঝে গেছি। এখনকার রিসার্চ গুলো হচ্ছে মেইনলি ইপিজেনেটিক্স এর রিসার্চ। তোমরা যদি কেউ ভবিষ্যতে গবেষণা করো, রিসার্চে থাকো, হয়তো ইপিজেনেটিক্স নিয়ে রিসার্চ করবা। আমার ক্লাসে আমি শেষে চলে আসছি। কোশ্চেন ছিল স্যার, একটা কোশ্চেন ছিল। ইয়েস, প্রশ্ন করো। স্যার প্লিওট্রপিতে স্যার আপনি বললেন যে স্যার যদি স্যার এটা নিয়ে স্যার গবেষণা করা যাবে না, যদি স্যার একটা ধান ইয়ে করতে, যদি স্যার আমার ওই স্যার যদি স্যার সবগুলো আমার ডিজায়ারেবল স্যার ক্যারেক্টারকে স্যার ইয়া করে, সবগুলো আমার কাজে লাগছে, তাহলে কি স্যার করতে পারবো না? আমার কথাটা শুনো, আমি বুঝতে হবে কথা। আমি বলি নাই যে আমি বলি নাই যে গবেষণা করা যাবে না। হ্যাঁ, এটা করা যাবে না। এটা যদি খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হয়, তাহলে অবশ্যই এটা নিয়ে গবেষণা করতে হবে। কিন্তু যদি আমি আগেই জানি যে এটাতে প্লিওট্রফিক ইফেক্ট আছে, অথবা এটাতে পেনিট্রেন্সের প্রবলেম আছে, লো পেনিট্রেন্স, তাহলে আমি এই ক্যারেক্টারটা নিয়ে নরমালি গবেষণা করে আমি একটা সলিড ভ্যারাইটি ডেভেলপ করতে পারবো না। আমি 20-10 বছর রিসার্চ করে একটা সলিড ভ্যারাইটি ডেভেলপ করতে পারবো না। কারণ হলো আমি সিড ডেভেলপ করলাম, ফার্মারকে দিলাম, ফার্মারের কাছে গিয়ে পারফরমেন্স দিচ্ছে না।
50% গাছই হচ্ছে ভুয়া। হ্যাঁ, সেটা বলছি আমি। সো আমি বলছি যে এই ধরনের ক্যারেক্টারগুলো আমরা নরমাল ব্রিডিং করতে পারবো না, অথবা রিসার্চটা করলে এটা যে প্লিওট্রফিক। ইনফ্যাক্ট আসলে আমি যদি রিসার্চ ক্যারেক্টার নিয়ে করি, আমাকে শুরুতে জানতে হবে তার জেনেটিক্সটা জানতে হবে। এটা কি মেন্ডেলিয়ান ট্রেট, এটা কি এটাতে কি জিন ইন্টারাকশন আছে, এটা কি নন এপিস্টেটিক জিন ইন্টারাকশন আছে, এখানে কি লিঙ্কেজ ক্রসিং ওভার আছে, এটা কি ইপিজেনেটিকলি কন্ট্রোল, এটা থেকে পেনিট্রেন্স এক্সপ্রেসিভিটি প্লিওট্রফি কেমন আছে, এগুলা জেনেই আমি কিন্তু রিসার্চটা করতে পারবো। জি স্যার, জি স্যার। নরমাল ট্রেট হলে মেন্ডেলিয়ান জেনেটিক্স, মেন্ডেলিয়ান ব্রিডিং ইজ এনাফ। কিন্তু যদি নরমাল না হয় তখন আমাকে ভিন্নভাবে রিসার্চটা করতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা ক্লাসের শেষে চলে আসছি। আমি তোমাদের সাথে মেইনলি আলাপ করলাম হলো লিঙ্কেজের টাইপস, এটা মডিফিকেশনটা, ক্রসিং ওভারের ফলে কিভাবে আমাদের ভেরিয়েশন গুলো হয়, এটা কেন হয়, কিভাবে ক্রসিং ওভার ভেরিয়েশন হয় সেইটা। তারপরে আমরা ক্রোমোজোম ম্যাপ বা লিঙ্কেজ গ্রুপ একটু বোঝার চেষ্টা করলাম। তারপর আমরা আজকে আলাপ করলাম এক্সট্রা নিউক্লিয়ার ইনহেরিটেন্স। হ্যাঁ, আমরা আলাপ করলাম তোমার ক্লোরোপ্লাস্ট ডিএনএ, প্লাস্টিকের ডিএনএ দ্বারা কিভাবে কন্ট্রোল হয়। তারপরে ম্যাটার্নাল ইফেক্ট একটু আলাপ করলাম। আমরা আলাপ করলাম পেনিট্রেন্স, এক্সপ্রেসিভিটি, প্লিওট্রফি। আমরা একটু কনসেপ্ট বুঝলাম ইপিজেনেটিক্স। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো আমাকে যে কোনো মুহূর্তে তোমরা। স্যার একটা কথা ছিল স্যার। ইয়েস স্যার, আমাদের সি সেকশনের কয়েকজন আপনার মেইলটা পাচ্ছে না স্যার, এ কি করতে পারে স্যার? তোমরা তাহলে একটু দয়া করে মেইলটা ওকে পাঠিয়ে দিবা। আমি তো সবাইকে ইমেল করি, এখন কেন পাচ্ছে না আমি বুঝতে পারছি না। হয়তো বা ইমেল অ্যাড্রেসে ভুল আছে। কেমন তোমার মেইল আইডি ডিলিট করে দেওয়া দরকার স্যার। হ্যাঁ, যে মেইল আইডিতে স্যার মেইল যায় না সেই মেইল আইডি ডিলিট করে দেওয়া দরকার স্যার। ইয়েস, কিন্তু তোমাদের এখানে অনেক, তো আমি আমার জন্য কন্ট্রোল করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। স্যার আপনার মেইলে কি তারা একটা মেইল দিয়ে দিবে যে এই মেইলগুলা পাচ্ছে না তারা? আমি মনে করি এটা তো আমার কাছে আসার প্রয়োজন নাই, কারণ হলো আমি তো হ্যান্ড আউট গুলো দিয়ে দিলাম, তাই না? তুমি যদি না পাও তোমার ফ্রেন্ডের কাছ থেকে নিলেই হয়ে যাচ্ছে, অথবা সিআর এর কাছ থেকে নিলেই হয়ে যাচ্ছে। আমি কিন্তু সবাইকে ইমেল করেছি। যদি দুই একজন মিস হয়ে যায় আমাকে যোগাযোগ করতে পারো ডেফিনেটলি, কিন্তু তুমি তোমার ফ্রেন্ডের কাছ থেকে কালেক্ট করে নিতে পারো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল। ইয়েস প্রশ্ন করো। প্রশ্ন চাই লাইক ইনহেরিটেন্স যে হয় এটা কনফার্ম হওয়ার জন্য কি আমরা রেসিপ্রোকাল ক্লজ করি? আরেকবার বলো প্রশ্নটা, আরেকবার বলো। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স এখানে আছে, এটা কনফার্মেশনের জন্য আমরা রেসিপ্রোকাল ক্লজ করি? এক্স্যাক্টলি রেসিপ্রোকাল ক্রস না করে আমরা মানে ক্রসের F1 এবং রেসিপ্রোকাল ক্রসের F1 এই দুইটার ক্যারেক্টার কম্পেয়ার না করে আমরা কখনোই বলতে পারবো না যে এখানে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স আছে নাকি নাই। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স কনফার্ম করতে হলে আমাদেরকে ডেফিনিটলি রেসিপ্রোকাল ক্রস করতে হবে। ওকে স্যার, আরেকটা কোশ্চেন ছিল। স্যার আমাদের এখানে আসলে ক্লাসে অ্যাটেন্ডেন্স নিয়ে অনেক বিভ্রান্ত সৃষ্টি করছে অনেকে, তো স্যার এটা আসলে কি হবে? মানে অনেকে চ্যাট বক্সে দিচ্ছে, স্যার ক্লাস করার সময় অনেক বেশি প্রবলেম হয়, এর জন্য অ্যাটেন্ডেন্স কিভাবে না হবে স্যার, এটা যদি একটু কনফার্ম করতেন। আমাদের এখানে অটোমেটিকলি অ্যাটেন্ডেন্স কিছু রেকর্ড হয়, যেমন তারপরে আমরা তোমাদের চ্যাট বক্স থেকে সেটা নিয়ে নিচ্ছি। তারপরে আবার অনেকে চেষ্টা করে যে তোমাদের যে পার্টিসিপেন্টস গ্রুপ যেটা আছে সেখান থেকে সিম্পলি তোমার করে কি বলে এটাকে সেটার স্ক্রিনশট রেখে আমরা রেকর্ড রাখার চেষ্টা করছি। তবে মূল কথাটা হলো স্যার চ্যাট বক্সে মেসেজ দিলে স্যার দেখতে খুব সমস্যা হয় স্যার, স্ক্রিনে সব সময় শো করে আমরা দেখতে পারি না স্যার সবকিছু। নোটিফিকেশন অফ করে দিলেই হবে। সিআরদেরকে দায়িত্ব দিলে ভালো হয়, মেবি সিআররা যদি দায়িত্ব নিত তাহলে ভালো হইতো। প্রত্যেক 4 সেকশনে সিআর যদি দায়িত্ব নিয়ে প্রেজেন্ট দিত। ওকে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। সিআরদের মাধ্যমে অ্যাটেন্ডেন্সটা নিলে ভালো। তবে তোমরা এই অ্যাটেন্ডেন্স নিয়ে ওরিড হবে না, কেমন? বুঝতে তো পারছো এটা একটা ভিন্ন ধরনের সিচুয়েশন।
আমাদের কিছু টেকনোলজিক্যাল লিমিটেশন স্যার আছে। এখানে অ্যাটেন্ডেন্স নিয়ে কেন সমস্যা হবে স্যার? অনেকে তো নেটওয়ার্কের প্রবলেম স্যার, অনেকে তো ঢুকতেই পারে না বা আবার থাকলেও বেশিক্ষণ থাকতে পারে না স্যার, তাহলে তাদের ডাটাবেসটা কিভাবে তার ওখান আমি থেকে যেটা নেওয়া হবে? শুনো, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে সমস্যাগুলো হচ্ছে বা হবে এটা তো আমরা জানি। আমার ধারণা আমাদের ডিন অফিস অ্যাডমিনিস্ট্রেশন এইটার একটা ব্যবস্থা করবে, কেমন এটা একটা ব্যবস্থা করবে। এই তবে তোমরা অ্যাটেন্ডেন্স ইস্যুতে ইন্ডিভিজুয়াল ক্লাস টিচার হিসেবে আমার কাছে তথ্য নাই যে তোমাদের অ্যাটেন্ডেন্সটা কি হবে। আমরা যতটুকু পারছি তোমাদের অ্যাটেন্ডেন্সটা কালেক্ট করার চেষ্টা করছি, আর এটা অ্যাডমিনিস্ট্রেটিভলি সিদ্ধান্তটা কি হবে এটা ডিন স্যার জানবে, কেমন? অ্যাটেন্ডেন্সটা কালেক্ট করে দেওয়াটাও স্যার স্যারদের জন্য একটু টাফ হয়ে যায় আসলে, যে একটা নির্দিষ্ট টাইম পর সবাইকে নক দিয়ে। ওকে, তোমাদের আর কোনো প্রশ্ন আছে? জি স্যার। বলো, কুইক করে। স্যার যে পেনিট্রেন্স, এক্সপ্রেসিভিটি, প্লিওট্রফি এগুলা হওয়ার রিজনটা কি? খুবই একটা চমৎকার প্রশ্ন করেছো। এটা আমি বলেছি মডার্ন রিসার্চ গুলো এগুলো নিয়ে হচ্ছে, কেমন? নানা রকমের রিজন থাকে, জিনের নানা রকমের মডিফিকেশন থাকে, অন্য জিনের এফেক্ট থাকে, কেমন? তারপরে এনভায়রনমেন্টাল ইফেক্ট থাকে, হ্যাঁ, এরকম অনেক রকমের ইফেক্ট থাকে। এরকম কারণে খেয়াল করে দেখবা মেন্ডেলিয়ান জেনেটিক্স এখন প্র্যাকটিস কমই হয়, কারণ এগুলো ডান। মেন্ডেলিয়ান জেনেটিক্স রিসার্চ মোটামুটি শেষ হয়ে গেছে, এখনো পরে বেসিক কাজটা হয়, কিন্তু এখনকার মেইন কাজগুলোই হয় এই প্লিওট্রফি, তোমার এই যে ইপিজেনেটিক্স এইসব নিয়ে। এখানে নানা কারণ আছে, অনেক ডিপ রিজন থাকে, পপুলেশনে মিউটেশন হয়ে যায়, নানা রকমের কারণ থাকে, এইসব কারণে হয়। অ্যানসারটা পেয়েছো? স্যার থ্যাংক ইউ। আর কার কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, আর কারো কোনো যদি প্রশ্ন না থাকে, यस স্যার। নাই স্যার। জি বলো। স্যার এপিজেনেটিক ইনহেরিটেন্স যদি আরেকটু বলতেন। এপিজেনেটিক্স হলো আমরা যেটা জানি যে জিন সিকোয়েন্স যদি সেম হয় তাহলে ক্যারেক্টার সেম হবে, তাই না? জিন সিকোয়েন্স যাই হবে, যেটা হবে ক্যারেক্টারটা তাই হবে। কিন্তু এপিজেনেটিক্স জিনিসটা হলো যে ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যেতে পারে, জিন সিকোয়েন্স সেম হলেও ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ হলো জিনটা এক্সপ্রেস করার সময় যখন আরএনএ তৈরি হয়, ট্রান্সক্রিপশন হয়ে যখন ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হয়, সেইখানে যদি কিছু মডিফিকেশন হয়, সেই জন্য জিনের এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যেতে পারে। মানে changes in expression of the gene not due to the changes in sequence but due to the processing of the gene sequence same কিন্তু প্রসেসিংটা ভিন্নভাবে হয়েছে, কিছু মডিফিকেশন হয়েছে ট্রান্সক্রিপশনের সময় এবং ট্রান্সলেশনের সময়, তখন ক্যারেক্টার এক্সপ্রেশনটা চেঞ্জ হতে পারে। এই ফেনোমেননটাকে বলছে ইপিজেনেটিক্স। স্যার यस স্যার ওই ডিএনএ রেপ্লিকেশনটা ওটার যে স্যার স্লাইডটা ওটা একটু যদি স্যার একটু মানে বলতেন স্যার, তখন আর কি স্যার নেট প্রবলেম হওয়ার কারণে আমি বুঝিনি। আচ্ছা আমি তোমার কথাটা শুনতে পারিনি, আরেকবার বলো। স্যার মানে স্যার ডিএনএ থেকে যে মানে মডিফিকেশন স্লাইডটা ছিল আর কি, ওটা আর কি স্যার একটু যদি স্লাইডটা নিয়ে আরেকবার একটু স্যার বলতেন, মানে স্যার লাস্ট ওই স্লাইডটা আর কি স্যার বুঝতে পারিনি, নেটওয়ার্ক প্রবলেম। সরি, এটা কোন স্লাইডটা আমাকে আরেকবার বলবা? তার সাথে পার্সোনালি যোগাযোগ করলেই তো হয়। আচ্ছা আমি বলি যারা লিভ করতে চাও তারা লিভ করতে পারো, দুই একজন যদি প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন। আর ক্লাসটা শেষ, যারা লিভ করতে চাও চলে যেতে পারো। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমার কোর্স এখানেই শেষ, আমার আর কোনো ক্লাস নাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ক্লাসটা অন্য টিচার নেবে।
থ্যাংক ইউ স্যার। কেউ একটা প্রশ্ন করেছিল, কে করেছিল? তোরা জব পারে আমি আসতেছি। শুনো, আমি শুনতে পাচ্ছি না। ক্লাস তো হচ্ছে, সাউন্ড দিচ্ছি, গানে তো শুনতেছি আমি। আমি একদমই শুনতে পাচ্ছি না। আরেকবার কি বলবা? এই ক্লাস শেষ। আচ্ছা, কি শুনবা তোমরা? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ তোমাদের। ভালো থাকো, সুস্থ থাকো। কেমন? আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার। কিন্তু কেউ একজন আমাকে একটা প্রশ্ন করেছিল, কোন প্রশ্ন আমি শুনতে পাইনি? গুড বাই। কে প্রশ্ন করছিল? রাকিব, তোর নেটওয়ার্কের সমস্যা। আমি জানি না তুমি কথা বলছো, কথা খুবই ভেঙে ভেঙে আসছে। আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, তুমি আমাকে পার্সোনালি ইমেইলে নক দিও, কেমন? তাহলে আমি তোমাকে বুঝিয়ে দিতে পারবো। ওকে, সরি যে এখানে পারছি না। তুমি যদি জোরে কথা বলো তাহলে আমি শুনতে পারি। তুমি জোরে কথা বলো, ট্রাই করবা। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওকে, এপিজেনেটিক্স এর লাস্ট স্লাইডটা স্যার নেট সমস্যা স্যার, ওরে বাদ দেন। 23 নাম্বার স্লাইডটা স্যার, 23 নাম্বার। তুমি সব 23 নাম্বার আবার কোনটা ভাই? 23 নাম্বার। ওকে, 23 নাম্বার। ওকে, টাইম শেষ। এইটা? Yes sir, you're right baby. Damn sure you are. You're damn sure. খেয়াল করো, এখানে আমরা বলছি যে ইপিজেনেটিক্স, আমাদের যে ক্রোমোজোম গুলা থাকে, ক্রোমোজোম গুলা কম্প্যাক্ট হয়ে থাকে, এই যে এরকম কয়েল স্ট্রাকচার থাকে হিস্টোনের জন্য, কেমন? কিন্তু হিস্টোনে যদি কোনো মডিফিকেশন হয়, দেখা যায় যে মনে করো এখানে খুব টাইটলি কয়েলড অবস্থায় আছে, হিস্টোন গুলো এমন ভাবে আছে যে আমার ডিএনএটা খুব টাইটলি কয়েলড অবস্থায় আছে। ডিএনএ যদি টাইটলি কয়েলড অবস্থায় থাকে, এই ডিএনএটা ট্রান্সক্রিপশন হয় না, ট্রান্সলেশন হয় না, কেমন? এখন যদি এই কাজটা কে করে? ডিএনএ কে টাইটলি কয়েলড করে রাখে কে? হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন। এখন যদি হিস্টোন প্রোটিনে কোনো মডিফিকেশন হয়ে যায়, দেখা যায় যে সে টাইট কয়েল অবস্থানটা লুজ হয়ে যায়। লুজ হয়ে গেলে যেটা হয় যে ডিএনএটা অ্যাক্সেসিবল হয়ে যায়, এটাকে ট্রান্সক্রিপশন হয়, এখানে ট্রান্সলেশন হয়, প্রোটিন তৈরি হয় এবং ক্যারেক্টারটা এক্সপ্রেস করে। তাহলে এই যে একটা ইন্ডিভিজুয়ালের ক্যারেক্টারটা এক্সপ্রেস করলো না, আর একটা ইন্ডিভিজুয়াল এক্সপ্রেস করলো, এটা কেন হয়? এইটা হয় হিস্টোন নট ডিউ টু জিন সিকোয়েন্স, ডিএনএ কন্টেন্টের জন্য না, হিস্টোনের মডিফিকেশনের জন্য ক্যারেক্টার তোমার ওয়াইফাই নাই এক্সপ্রেস হবে, আর একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার এক্সপ্রেস হবে। ওয়াইফাই চালাও, আমি ডাটা চালাও। ওকে, অ্যাবাভ জেনেটিক্স। শেষ করে স্যার। এত ডাটা দিয়ে কি করব? এত ডাটা কিনা যায়? এবার বুঝতে পেরেছো? ডাটা কিনো, ডাটা কিনো। আমাকে প্রশ্নটা যে করেছিলে তুমি কি বুঝতে পেরেছিলে? স্যার বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ স্যার। ডিএনএ তে কিছু মিথাইলেশন হয়, দেখা যায় যে একটা ইন্ডিভিজুয়ালের মিথাইলেশন হলো আর একটা ইন্ডিভিজুয়ালের মিথাইলেশন হয় না, সেই জন্য ক্যারেক্টার এক্সপ্রেশন হয়। এটা জিন সিকোয়েন্স ইজ সেম, ডিএনএ কন্টেন্ট ইজ সেম, কিন্তু শুধু ডিএনএ মিথাইলেশন তোমার হিস্টোন মডিফিকেশনের জন্য ক্যারেক্টার এক্সপ্রেশন হয়, সেটাকে আমরা বলছি ইপিজেনেটিক্স, অ্যাবাভ জেনেটিক্যাল রিজন। ডিএনএ মিথাইলেশন এই অন্তর কোনো প্রশ্ন নাই? করা লাগবে? আমি তোমাদেরকে জাস্ট তাড়াতাড়ি কর দিলাম, কেমন? এই তালা নাই কই গেল? রানা যেগুলো দরকার নাই সেগুলো দেওয়া নাই নাই এলাকায়। 12:30 বাজে গেছে স্যার। শিয়াব ভাই, শিয়াব ভাই কোথায়? ওকে, আর কার শিয়াব ভাই কি মানে ক্যারেক্টার করে?